তো গুড ইভিনিং এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো সবারই মনে প্রশ্ন আসতে পারে যে আমি এই টাইমটায় কেন ভিডিও শুরু করছি, এই বিকেলবেলা থেকে কেন শুরু করছি। ডেইলি ব্লগ সকাল থেকে হওয়ার কথা, বিকেলবেলা কেন শুরু করছি? কারণ সকালবেলা থেকে আমার এই দুপুরবেলা পর্যন্ত বা বিকেলবেলা পর্যন্ত মানে আমার সাথে একটা বড়সড় স্ক্যাম হয়ে গেছে। হ্যাঁ, ঠিকই শুনছেন, স্ক্যাম হয়ে গেছে আমার সাথে একটা। তো সেই জন্যই আমার সকাল থেকে দুপুরবেলা বা বিকেলবেলা পর্যন্ত আমি ভিডিও কিছু করতে পারিনি। তো এখন আমি শুরু করছি ভিডিও। তো ভিডিওটা দেখতে থাকুন, আস্তে আস্তে জানতে পারবেন যে আমার সাথে কী স্ক্যাম হয়েছে, কি না হয়েছে, সব আমি আস্তে আস্তে বলবো। তো এই হচ্ছে বিকেলবেলা, এই সূর্য যাচ্ছে অস্ত। তো আমি এখন বেরোবো দোকানে যাওয়ার জন্য। এখন বাজে হচ্ছে 5টা। তো এখন যাব দোকানে। তো দিনটা কেমন একটা গেল আজকে। তো যাই হোক, যাই দোকানে, বলছি আস্তে আস্তে সব। তো বাইক নিয়ে বেরোচ্ছি এখন দোকানে যাওয়ার জন্য। তো বেসিক্যালি আমি ট্রেনেই যাব ভেবেছিলাম, কিন্তু আমার ইচ্ছা হলো না। তার কারণ হলো যে আমি আমাদের ওখানে মানে আমাদের দোকানের ওখানে গড়িয়াতে একটা বাইক ওয়াশের একটা দোকান রয়েছে। সেখানে খুব ভালো মানে দুর্দান্ত বাইক ওয়াশ করে। তো আমি ভাবলাম যে আজকে ওখান থেকেই বাইকটা ওয়াশ করাবো, সেই জন্য তো নিয়ে যাই আজকে বাইকটা। তো সেই জন্যই আমি যাচ্ছি বাইক নিয়ে আজকে দোকানে, নয়তো আমি ট্রেনেই যেতাম। তো এখন দুর্গাপুজো, কালী পুজো সবই শেষ, লাইটিংও এখন সব বন্ধ প্রায়। তো এদিকে গান টান যে চারিদিকে হচ্ছিল এত সুন্দর, তো সেগুলো এখন আর নেই। তো এখন যাচ্ছি বাইক নিয়ে দোকানে। তো রেলগেটের সামনে চলে এসেছি, রেলগেট পার হচ্ছি। এই দেখো 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 কী সমস্যা, এরা মানে হুট করে ডান দিকে ঘুরিয়ে দিচ্ছে, একটা ইন্ডিকেটার নিয়ে ঘুরিয়ে দিচ্ছে। এটা কী বলবো। তো আমি চলে এসেছি দোকানে। আজ দোকান মোটামুটি ফাঁকা ফাঁকাই, মানে খুব একটা কাস্টমার নেই আজকে। মোটামুটি দাঁড়িয়ে বসেই থেকেই কেটে গেছে, মোটামুটি 2-1 এসছে, চলে গেছে। তো রোজগারের মতন দোকান টোকান বন্ধ করছে বাবা, বন্ধ করে বাবা যাবে ট্রেনে আর আমি যাব বাইকে। কালী পুজো শেষ হয়ে গেল, আজই সম্ভবত সব প্যান্ডেলের ভাসান হবে, তাই সব ভাসানে আজকেই বেরিয়েছে। পরপর অনেকগুলোই ঠাকুর দেখতে পাচ্ছি আমি। তো ভাসানের সাথে সাথে আমার অনেকগুলো ঠাকুর দেখা হয়ে গেল। তো এখানটায় মানে এত সুন্দর সুন্দর গান হচ্ছিল, মনে হচ্ছিলো একটু নাচি বাইক থেকে নেমে, কিন্তু আর নাচলাম না। কারণ আমাকে যেতে হবে জেঠুর বাড়িতে, সেখানে জেঠুদের বাড়িতে গৃহপ্রবেশ রয়েছে। তো সেই কারণে আমাকে আমাদের মানে বাড়িতে নেমন্তন্ন করেছে। তো আমি যাচ্ছি, বাবারা আগে চলে গেছে, বাবা মা সবাই চলে গেছে। তো আমি যেহেতু দোকানে গেছিলাম, তো ওখান থেকে যাচ্ছি এখন জেঠুর বাড়িতে। চলেও এসেছি, এসে এখন খাওয়া দাওয়া করবো, বড্ড খিদে পেয়েছে। জেঠুর বাড়িতে যেহেতু কীর্তন দিয়েছিল গৃহপ্রবেশের জন্য, সেই জন্য আমি ভেবেছিলাম যে হয়তো খিচুড়ি প্রসাদ হবে, কিন্তু তা দেখছি না, ভালো ভালোই খাইয়েছে। যেমন ভাত, তারপর আলু ভাজা, ওদিকে পটল দোরমা, বেগুনি, সাথে আরও অনেক কিছুই ছিল, দেখাচ্ছি। এই যে সাথে রয়েছে ধোকার ডালনা, তারপরে রয়েছে এদিকে চচ্চড়ি, সাথে পনিরের তরকারি, আর সবার লাস্টে চাটনি, পাঁপড় আর রসগোল্লা আর সন্দেশ। আমি যদিও রসগোল্লা আর সন্দেশটা খাইনি, এখন আমি কোনো সময় খাওয়া দাওয়ার পরে রসগোল্লা আর সন্দেশ খাই না, তো সেই জন্য আমি আর খাইনি। তো এর সাথে দিয়েছিল লাস্টে পান, আর একে দেখো খাচ্ছে, মানে খেতে পারে না, তাও খালি ঠুসে ঠুসে ঢোকাচ্ছে, মুখ ভরে নিয়েছে। আমার হাতে এখন পান, যদি কেউ পান খেতে যাও এটা দিয়ে যেতে পারো। এই আমার পানটাও এইখানটায় আছে, দেখা। এই হচ্ছে আমাদের পান, আমরা এখন খাবো পান 4 জন মিলে, তাই তো? এই যে এরকম ছিল বক্সিংটা, এই যে এখান থেকে আমরা বের করেছি পানটাকে। তো আমি চলে এসেছি এবার বাড়িতে। এবার যাবো ওপরে, ফ্রেশ ট্রেশ হবো, হয়ে কাজে বসবো। তারপরে আপনাদের জানাবো যে আজকে সকালে কি ঘটনা ঘটেছিল আমার সাথে, যে কারণে আমি সকাল থেকে ব্লগ বানাতে পারিনি। তো যাই ওপরে, ফ্রেশ হই, বলছি।
কি হয়েছে? ফোন দেখছি। ফোন দেখছো? হ্যাঁ। খাওয়া দাওয়া হয়ে গেছে? না, সিন্নি খেয়েছি। শুধু সিন্নি খেয়েছো? কি ফোন দেখছো শেষে? তা আমার ভিডিওগুলো একটু দেখো। তুমি তো দেখবো, কানের গোড়ায় দেখবো। কানের গোড়ায় তোর বাবারে দেখো আজকে দাদা। কেন? বাবা, নৈহাটি ঘুরতে গেছিলি? হ্যাঁ, তো নৈহাটি গেছিলাম, তো তো জানি। বাবারে দেখো। বলেই তো গেছিলাম নৈহাটি গেছি। ঘুরতে গেছিস? তুমি দেখেছো ভিডিও? সব পুরো দেখেছো? কি বলছে ওর নাম কি? মিষ্টির সাথে দেখা হয়েছিল? আচ্ছা, নাম দেখো। নাম দেখো না, ওই যে সঞ্জয়ের বোর সাথে দেখা হয়েছিল পাটুলিতে। হ্যাঁ তো। আচ্ছা, ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অনেকদিন আগে। মনে আছে কেন আমাকে বললো? কি বলছে? ওরা লুকাবি? কোথায় লুকাবি বল? হ্যাঁ, দেখা হয়েছিল। আমি বৃহস্পতিবার গেছিলাম, ওরাও দেখলাম এসছে, তো সেই জন্য হঠাৎ দেখা হয়ে গেছে। কালকে মনে হয় মাইকটা আসবে, তাহলে কথা ক্লিয়ার আসবে, মানে এই যে পাখার আওয়াজটা হয়তো চলে আসবে, মাইকটা এলে সেটা আর আসবে। আমার গলায়টা লাগাবো, তোমার গলায়টা লাগবে, বলবে। আর ওই মাইক ছিল? ফ্যানের আওয়াজও আর আসবে না, কিচ্ছু আসবে না। কালকে তাড়াতাড়ি উঠতে হবে, কারণ কালকে আঁকাতে হবে, 9টায় মোটামুটি বেরোবো, 8টায় তো উঠতেই হবে। আর 9টায় যাবো, তারপর দোকানে যাব। আর যদি 9টায় না যাই, তো এই 10টা সাড়ে 10টাতেও যাই, তাহলে 2টো আঁকিয়ে দেবো, সকালে আঁকাতে হবে ওই দোকানে। এখন বাজে রাত 2টো, এই দেখা যাচ্ছে রাত 2টো বাজে। তো আমার হঠাৎ ইচ্ছা হয়েছে একটুখানি ক্যাডবেরি খাবো। তো আমার যে ক্যাডবেরিটা ভালো লাগে সেটা হলো কিটক্যাট। তো কিটক্যাটটা খুবই ভালো লাগে আমার। তা আমি আমার মহারানীকে কিটক্যাটটা দিয়েছিলাম, সে আমাকে হাফ দিয়ে দিয়েছে। সে আবার আমাকে ছাড়া খায় না। তো এই হচ্ছে সেই কিটক্যাটটা। হেভি লেগেছে কিটক্যাটটা। এখন বেসিক্যালি যে কিটক্যাটটা বেরিয়েছে, সেটার যে ক্যাডবেরি লেয়ারিংটা ওটা অনেকটা বেশি। মাঝে একবার কিটক্যাটটা বেরিয়েছিল, তার লেয়ারটা কমিয়ে দিয়েছিল, তবে লেয়ারিংটা বেশি। তো যে বিষয়টা নিয়ে আমি আলোচনা করব বলেছিলাম, সেটা হলো যে আমি সকালবেলা থেকে তো আমার ভিডিও করা হয়নি। আমার ভিডিও স্টার্ট হয়েছিল আজকে বিকেল থেকে। তার কারণ হচ্ছে সকালবেলা আমার সাথে একটা স্ক্যাম হয়ে গেছিলো। তো স্ক্যামটা নিয়েই আমি আলোচনা করব। সেটা হচ্ছে, আমার সাথে যে ঘটনাটা ঘটেছে, আমি চাই না সেটা কারোর সাথে হোক। কারণ এখন কিছুদিন ধরেই দেখছি যে ওল্ড কারেন্সি বা ওল্ড যে কয়েনগুলো রয়েছে না, সেই কয়েনগুলোকে, মানে নর্মাল কয়েন, রিসেন্ট কয়েন, এমন নয় যে খুব পুরনো কয়েন, তো মাতা বৈষ্ণব রানী যে এসব কয়েনগুলো রয়েছে, বা যেসব কয়েনে নেতাজির ছবি রয়েছে, বা যেসব কয়েনে মানে বিভিন্ন টাইপের ছবি রয়েছে, তো ওই কয়েনগুলো তো কয়েকদিন ধরে ভিডিওতে দেখছিলাম যে ওই কয়েনগুলো অনেক টাকায় বিক্রি করা হচ্ছে, মানে নিচ্ছে আর কি ওরা। তো তার অ্যামাউন্টগুলো শুনলে আপনারা চমকে যাবেন। তার অ্যামাউন্টগুলো হচ্ছে প্রায় শুরু করেছিল মাতা রানীর যে কয়েনটা, ওই কয়েনটা 80 লাখ টাকা বলেছিল। তো আমি তো ভাবছি 80 লাখ টাকায় একটা কয়েন, তো এত টাকা দিয়ে একটা কয়েন কি করবে নিয়ে। তো আমার কাছে ওই কয়েন রয়েছে মিনিমাম 10টা থেকে 15টা রয়েছে, ঠিক আছে। তো 10টা থেকে 15টা যেহেতু রয়েছে, 80 লাখ টাকা করে যদি হয়, প্রায় 8-9 কোটি টাকা হয়। তো যাই হোক, 10টার দাম প্রায় 8-9 কোটি টাকা হয়। তো বেসিক্যালি আমার কাছে এই কয়েনগুলো ছিল বলে, তো ওখানে ওরা একটা নাম্বার দিয়েছিল। তো সেই নাম্বারটায় আমি একবার ভাবলাম যে একবার কল করি। তো কল করেছি, ওরা ধরেছে, রীতিমতন হিন্দিতে কথা বলছে যে আপনার কয়েনগুলো আপনি পাঠান, আমি দেখে তার যা ভ্যালু হবে আপনাকে আমি দিয়ে দেবো। তাই বললাম ঠিক আছে, কোনো ব্যাপার না। তো আমি আমার কয়েনগুলো দিয়ে দিয়েছি ফটো তুলে। তো ওরা আমার কয়েনের ভ্যালু দিয়েছে প্রায় 9 কোটি টাকা, ঠিক আছে। হ্যাঁ বলছি, বাহ, খুব ভালো কথা। তো 9 কোটি টাকা ভ্যালু দিয়েছে। এছাড়া আমি অনেক জায়গাতে শুনেও ছিলাম যে এই সব জিনিসগুলো ফ্রড হয়, স্ক্যাম হয়।
তো আমি তাই জন্য একবার দেখছিলাম যে জিনিসটা কি, ব্যাপারটা কি করে আসলে, আমি একবার দেখতে চেয়েছিলাম। তো সেই কারণেই ওরা আমাকে বলেছিল যে এর জন্য একটা রেজিস্ট্রেশন ফিস লাগে। তো রেজিস্ট্রেশন ফিস কি লাগে না, প্রথমে দিতে হবে 250 টাকা। 250 টাকা দিলে ওরা একটা আরবিআই রেজিস্ট্রেশন ফর্ম আমাকে বানিয়ে দেবে। তো সেই জন্য আমি 250 টাকাটা ম্যানেজ করে আমি দিয়েছি, ঠিক আছে। তো দেওয়ার পর ওরা বলছে কোনো ব্যাপার না, আপনি একটু একদিন ওয়েট করে যান, আমরা আপনাকে খবর দিয়ে দেবো এরপর কি করতে হবে না হবে। তা বললাম ঠিক আছে, কোনো ব্যাপার না। তো তারপরে আমি আবার জিজ্ঞেস করে নিয়েছিলাম, কথাবার্তার মাধ্যমে আমি জিজ্ঞেস করে নিয়েছিলাম যে কোনো রকম এক্সট্রা চার্জ লাগবে কি লাগবে না, বা 750 লাস্ট কি না, এরপরে আর এক্সট্রা লাগবে কি লাগবে না, এসব জিজ্ঞেস করে নিয়েছিলাম আমি, কারণ এরপর লাগলে কিন্তু তাহলে আমি দেবো না। তো ওদের বক্তব্য হচ্ছে না না স্যার, এই 750 টাকাই লাগবে, আর একটা এক্সট্রা পয়সা লাগবে না। তো আমি আপনাকে আপনার যে ভ্যালুয়েশন রয়েছে, আপনার যে কয়েনের ভ্যালুয়েশন রয়েছে সেই অনুযায়ী টাকা আপনাকে দিয়ে দেবো। তো বললাম ভালো কথা। তো 250 টাকা, 750 না, 250 টাকা যখন নিচ্ছে তো দিচ্ছে, ভালো কথা। তো আমি 250 টাকাটা দিই। তারপর 2 দিন বাদে আমাকে বলছে যে আপনার টোটাল ভ্যালুয়েশন হয়েছে এটা, এবং আমাকে তার একটা কপি বার করে দিয়েছে, ওই রেজিস্ট্রেশন ফর্মের কপি বার করে দিয়েছে। বলছে আপনার বাড়িতে আমাদের টিম 2 দিনের মধ্যে পৌঁছে যাবে। বললাম তো খুব ভালো কথা, 2 দিনের মধ্যে পৌঁছে যাবে। তো আমি তাকে জিজ্ঞেস করলাম তার বাড়ি কোথায় না কোথায়। সে বলছে আমার বাড়ি মুম্বাইতে, একটা অ্যাড্রেস দিয়েছে। তো বলছে তার বাড়ি ওখানটায়, ওখানেই তার অফিস, কোম্পানি, ওখান থেকেই সব কয়েন পাস হয় আর কি। তো ভালো কথা, টাকা পাস হয় বা কয়েনগুলো ওরা কেনে। তো আজকে হঠাৎ ফোন করেছে, ফোন করে বলছে হ্যালো স্যার, আপনি ওল্ড কয়েন একটা কোম্পানির সাথে যোগাযোগ করেছিলেন, তো আমি সেখান থেকেই কথা বলছি। তো আপনার বাড়ি তো সুভাষগ্রামে। আমি বললাম হ্যাঁ আমার বাড়ি সুভাষগ্রামে। বলছে আমি এখন রাজপুর সোনারপুর এরিয়াতে দাঁড়িয়ে আছি, রাজপুরে দাঁড়িয়ে আছি রোডের ওপরে। তো আপনার একটা পারমিশন লেটার লাগবে। পারমিশন লেটার? আমি বললাম পারমিশন লেটারটা কী জিনিস? বলছে আপনার সাথে যে যোগাযোগ করেছিল তাকে একবার বলুন, সেই পারমিশন লেটারটা আপনাকে দিয়ে দেবে। তো আমি তাকে ফোন করে বলি যে উনি তো এই রাজপুর সোনারপুর এরিয়াতে দাঁড়িয়ে রয়েছে, আমার বাড়ির থেকে 10 মিনিটের ডিস্টেন্স, তো পারমিশন লেটার চাইছি, পারমিশন লেটার না দিলে হবে না। এবারে ওনার গল্প হচ্ছে আপনি আমাকে 7,100 টাকা দিন, তাহলে আমি আপনাকে পারমিশন লেটার সঙ্গে সঙ্গে দিয়ে দেবো, এবং 2 মিনিটের মধ্যে আপনার 7,100 টাকা রিফান্ড হয়ে যাবে। তো আমি বললাম যে 7,100 টাকা কেন দেবো? আপনি তো বলেছিলেন যে আমার আর কোনো এক্সট্রা টাকা দিতে হবে না। তো আমি 7,000 টাকা কেন দেবো আবার এক্সট্রা? 7,000 টাকা তো ছোটোখাটো পয়সা নয়, 250 টাকাটা মানা যায়, কিন্তু 7,000 টাকাটা তো মানা যাচ্ছে না। তো সেই কারণে আমি বারবার বলছি যে আপনি যখন রাজপুরে আছেন, আর আমার বাড়ি সুভাষগ্রামে, আমার বাড়ি থেকে রাজপুর 10 মিনিটের ডিস্টেন্স, তো এইটুকুনি ডিস্টেন্স তো আমি যাই সেখানে, আপনার সাথে একবার ফেস টু ফেস একবার দেখা করি। তো যদি আমার ঠিকঠাক মনে হয় তো আমি অবশ্যই 7,500 কেন 8,000 টাকা দিয়ে দেবো, কোনো ব্যাপার না। তো উনি বলছে না আপনি আমাদের সাথে এরকম করছেন, আমি আপনাকে বারবার বলছি 7,000 টাকাটা দিন, তাহলে আমাদের যে টিম ওখানটায় দাঁড়িয়ে রয়েছে আপনার জন্য, তো সে কিন্তু হ্যারাসমেন্ট হচ্ছে। মানে হ্যারাসমেন্ট কেন হবে? আমার অ্যাড্রেস দেওয়া রয়েছে বাড়ির, আপনি বাড়িতে আসুন, খাওয়া দাওয়া করুন, কে বারণ করেছে? বলছে না আপনি টাকাটা না দিলে খুব সমস্যা হয়ে যাবে, আমি ওনাকে 2.5 লাখ টাকা খরচা করে আপনার বাড়ির ওখানে পাঠিয়েছি, তো এত টাকা তো খরচা করেছি তার জন্য, তো আপনি এখন এরকম করলে তো হবে না। আমি বললাম তো আপনি 2.5 লাখ টাকা খরচা করেছেন, 7,000 টাকার জন্য আপনি কেন দাঁড়িয়ে থাকবেন? আপনি চলে আসুন আমার বাড়িতে। 7,000 কেন, আমি 8,000 টাকা দিয়ে দেবো, প্লাস 2.5 লাখ টাকা না, আমি 3 লাখ টাকা দিয়ে দেবো, কারণ আপনি তো আমাকে টাকা দিচ্ছেন 9 কোটি টাকা, সেই ভ্যালুয়েশন থেকে আমি টাকাটা বার করে আমি আপনাকে আরও 3 লাখ টাকা দিয়ে দিলাম, ক্ষতি কোথায়? তো সেইটাই আমি যখন ওনাকে বলি, উনি বলছেন না না এটা করলে তো হবে না, 7,100 টাকাটা দিতেই হবে, না দিলে পারবো না, না দিলে আপনার সাথে যোগাযোগ করাই যাবে না, আপনার সাথে দেখা মানে ফেস টু ফেস হওয়াই যাবে না। আমি তো একদম এক জায়গায় স্থির যে আমি কোনোভাবেই 7,100 টাকাটা দেবো না, যদি মুখোমুখি না হয় তো আমি দেবো না। তো ওরা মোটামুটি আমাকে রীতিমতন গরম নিচ্ছে আমাকে,
হ্যাঁ আমি এতক্ষণ হয়ে গেল আপনি টাকা দিচ্ছেন না, কেন দিচ্ছেন না, আমি এখানে দাঁড়িয়ে আছি। বললাম কে দাঁড়িয়ে থাকতে বলেছে আপনাকে, আপনি আমার ঘরে আসুন। কে দাঁড়িয়ে থাকতে বলেছে আপনাকে বাইরে? আমি কি বলেছি আপনাকে এবার দাঁড়িয়ে থাকতে? আসুন আমার বাড়িতে, খাওয়া দাওয়া করুন, রেস্ট নিন, টাকা পয়সার এতগুলো ব্যাপার, আপনি রাস্তায় দাঁড়িয়ে আছেন ফালতু ফালতু, আমার বাড়িতে আসুন। তো এটা বলাতে উনি একটু ঠান্ডা হয়ে, আমি বললাম যে, উনি বলছে তাহলে এখন ম্যানেজারের সাথে কথা বলুন আমার। বললাম ঠিক আছে কথা বলেন। ওনার ম্যানেজারও গরম নিচ্ছে আমার সাথে, কেন আপনি রোদে দাঁড় করিয়ে রেখেছেন, আপনি আমাদের এমপ্লয়িকে এতগুলো টাকা নিয়ে গেছে, 2.5 লাখ টাকা খরচা করে নিয়ে গেছে ওখানটায়, আপনার কি ছেলে খেলা মনে হয়? যদি আপনি যদি টাকাটা না নেন তাহলে আমি কেস করে দেবো আপনার নামে। কেস করে দেবেন, করে দিন, কে বারণ করেছে কেস করতে? আমি কি না করেছি যে টাকা দেবো না? আমি 7,000 টাকা আমি তো বলেছি দেবো, তো আমি ফেস টু ফেস হই আগে, তারপর দেবো। তাছাড়া ফালতু ফালতু আমি কেন টাকা দিতে যাবো, তাই না? তো এটা বলাতে ওরা কোনো রকম রেগে মেগে ফোনটা রেখে দেয়। তার কিছুক্ষণ বাদে আবার ফোন করে বলে, আপনি কি টাকা দিচ্ছেন, আপনি কি ব্যাংকে গেছেন, টাকাটা জমা দিয়েছেন? বললাম দেখুন, আমি আমার কথা বলেই দিয়েছি যে আপনার সাথে আমার দেখা হবে, তারপরেই আমি আপনাকে টাকা দেবো, তাছাড়া আমি আপনাকে টাকা দেবো না। কেন দিতে যাব আমি? দেখা না করে আমি টাকা দিতে পারি না? এতগুলো টাকা, 7,000 টাকা কম নাকি? তো এটা বলার পর সে বলছে, দেখুন আমরা এখন তো বিশ্বাস না করলে তো হবে না, বিশ্বাসই তো সব। আমি বললাম দেখুন, বিশ্বাস সব নয়, ফেস টু ফেস না হলে তো আমি কিছুই করতে পারি না। এতগুলো টাকা আমাকে বলছে যে আপনি কলেই থাকুন, 7,000 টাকাটা দিন, 2 মিনিটের মধ্যে আপনার রিফান্ড হয়ে যাবে, আর আপনার স্লিপও দিয়ে দেবো, আপনার বাড়িতে টাকা নিয়ে চলে যাবে। তো আমি ভাবলাম যে এত কথা বলছে, একবার দেখি রাজপুর এরিয়াটায় একবার ঘুরে আসি বাইক নিয়ে। যাই দুপুরবেলা এসেছিলো, তখন বাজে প্রায় 2টো। তো আমি তাই যাই পুরো রাজপুর এরিয়াটায়, পুরো বাইক নিয়ে চষে আসি, ঘুরে আসি একদম পুরো। কাউকে দেখতে পাইনি। উনি বলছে যে আমি গাড়িতে আছি, ব্ল্যাক কালারের একটা গাড়িতে রয়েছি, আমি গাড়িতে দাঁড়িয়ে আছি। এত বড় একটা গাড়ি, মানে 9 কোটি টাকা নিয়ে এসছে, মানে নিশ্চয়ই ভালো গাড়িতে আসবে, অল্টোতে আসবে না, তো নিশ্চয়ই ভালো গাড়িতে এসছে। যাই হোক, আমাকে ওই যে ফোন করেছিল, যার সাথে প্রথমে যোগাযোগ করেছিলাম, সেও বলেছিল গাড়িতে রয়েছে, আপনি শুধু টাকাটা দিলে স্লিপ দিয়ে দেবো, আপনার বাড়িতে চলে যাবে। কিছুক্ষণ বাদে আমাকে ফোন করে বলছে যে আমার এতগুলো টাকা খরচা করে এখানটায় রয়েছে, একটা ওখানে সরকারি গেস্ট হাউসে ওখানটায় থাকতে হচ্ছে, তো তার জন্য অনেক খরচা হচ্ছে, তো আপনি 7,000 টাকাটা দিয়ে দিন, আপনার বাড়িতে ওটা রেখে দিয়ে টাকাটা দিয়ে তাহলে আমরা চলে যাব। আমি বললাম আপনাকে কে বলেছে টাকা দিয়ে ওখানে থাকতে? আমি তো বলেছি কি, আমি আপনাকে বলছি আমার বাড়িতে আসুন, ফেস টু ফেস হন, মানে হয়ে নিই, তারপর আমি আপনাকে সঙ্গে সঙ্গে ওনার সামনে আপনাকে টাকা দিয়ে দেবো, আমি ওই টাকাটা নিয়ে নেবো, হয়ে গেলো। আর আপনার যে 2.5 লাখ টাকা খরচা হয়েছে, আমি 3 লাখ টাকা দিয়ে দেবো। এটাই আমি ওনাকে বললাম। বলছে না এটা তো আমাদের কোম্পানির রুলস, আমাদের কোম্পানির পলিসি, কারণ একবার হরিয়ানাতে টাকা দিতে গিয়ে, এত ফেস টু ফেস হতে গিয়ে, তো একজন প্রচুর মেরেছে এমপ্লয়িকে, মারার পরে কয়েনও দেয়নি, টাকা নিয়ে গায়েব হয়ে গেছে। বললাম সে ওইসব জায়গায় এসব হতেই পারে, কিন্তু এটা হচ্ছে আমাদের লোকালিটি এরিয়া, পুরো মানে লোকজন, পুরো এরিয়ার মধ্যে লোকজন রয়েছে আরামসে, কেউ ওনাকে গায়ে হাত দেবে? তো আবার থানার সামনে, প্রায় কিছুটা থানাও কাছাকাছি, কি গায়ে হাত দেবে ওনার? সেটাও বললাম। তারপর ওনাকে অপশান দিলাম যে আমি তো আপনার অ্যাড্রেসটা আপনি আমাকে দিয়ে দিন, তো আমি আপনার ওখানে যাই, গিয়ে তারপর টাকাটা নিয়ে চলে আসি, আমার কয়েনগুলো আমরা দিয়ে আসি। না তাতেও হবে না, 7,100 টাকাটা দিতে। আমি বললাম তো আমি আপনার ওখানে যাচ্ছি, 7,000 টাকাটা আপনার অফিসে গিয়ে 7,000 টাকা দিয়ে আসছি। না তাও হবে না, উনি এখনই চাই 7,100 টাকা, তারপরে উনি আমার পারমিশন লেটার বার করে দেবে, উনি সঙ্গে সঙ্গে আমাকে টাকা দিয়ে যাবেন। বললাম একটা লোক 9 কোটি টাকা নিয়ে গাড়িতে এসছে, সে 2.5 লাখ টাকা খরচা করে বাড়িতে এসছে, মানে গাড়িতে এসে রাজপুর এরিয়া পর্যন্ত এলো, সুভাষগ্রাম থেকে রাজপুর, যার ডিস্টেন্স মাত্র 10 মিনিটের রাস্তা, 7,000 টাকার জন্য মাত্র সে নাকি চলে যাচ্ছে। এটা বিশ্বাসযোগ্য? এটা কি ভাবা যায়? তাই যাই হোক, কোনোরকমভাবে আমি স্ক্যামের হাত থেকে বেঁচেছি, মানে বেঁচেছি বলতে আমি জানতাম এটা স্ক্যামই হবে, তাও আমি 250 টাকাটা দিয়েছি। তো যাই হোক, আমি এটাই বলবো যে এই ওল্ড কয়েন কাউকে বেচতে যাবেন না, আর বেচতে গেলেও, সেল করতে গেলেও, মানে যারা নর্মাল রয়েছে তাদের কাছে, মানে যাদেরকে আপনি ফেস টু ফেস গিয়ে কথা বলতে পারবেন, তাদের কাছে গিয়ে বেচুন।
যাদবপুরে একটা আছে আমি যতদূর শুনেছি, তারপরে জাদুঘরের সামনে আছে একটা আমি যতদূর শুনেছি। হ্যাঁ, ওখানে হয়তো ভ্যালুয়েশন কম দেয়, এখানে 5 টাকার ভ্যালুয়েশন আমাকে দিচ্ছে 80 লাখ টাকা, সেখানে হয়তো 5 টাকার ভ্যালুয়েশন দিচ্ছে আমাকে 5,000 টাকা। মানে ডিফারেন্সটা বুঝতে পারছেন, 5,000 আর 80 লাখের মধ্যে ডিফারেন্স। হ্যাঁ, হতে পারে যে এরা 5,000 টাকা দিয়ে কিনে 20,000 টাকা বিক্রি করতেই পারে, সেটা অন্য জায়গায়, সেটা তাদের ব্যাপার। কিন্তু আমি মনে করব যে আপনি 5 টাকা যদি 5,000 টাকায় বেচেন তাতে আপনার লস হবে না অন্তত। আর আপনি যদি ওই 9 কোটি টাকার চক্করে, আমার মতো 9 কোটি টাকার চক্করে 7,000 টাকা দিয়ে বসেন, ব্যাস 7,000 টাকাটাও গেল, 250 টাকাও গেল, আপনার সব গেল। মানে আপনার কষ্ট করে জমানো টাকা পুরোটাই যাবে। তো যাই হোক, এটাই বলার যে এইসব ভুল ভাল চক্রে পড়বেন না একদম। তো এই ছিল আজকে আমার বলার। তো আজকের মতন এই পর্যন্তই। সতর্ক থাকবেন এইসব দিক থেকে, ওল্ড কয়েন ফোল্ড কয়েন এইসব দিক থেকে সতর্ক থাকবেন। এইসব ঝামেলাই যাবেন না, গেলে ফেস টু ফেস গিয়ে কথা বলবেন। যদি নেয় তো নিল, না নিলে না নিল, অত ঝামেলার দরকার নেই। নিজে খাটুন, কাজ করুন, পয়সা ইনকাম করুন, ব্যাস এনাফ মজা। তো যাই হোক, টাটা, গুড নাইট। আজকের মতন এই পর্যন্তই, দেখা হচ্ছে আবার কালকের ব্লগে। টাটা।